বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সেট তত্ত্ব অধ্যায়ের দ্বিতীয় লেকচারে তোমাদের স্বাগত জানাচ্ছি। এখন আমি সেট তত্ত্ব অধ্যায়ে ব্যবহৃত প্রতীকসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করব। খেয়াল করো, সেট তত্ত্ব অধ্যায়ে যে সকল প্রতীক বা সিম্বল ব্যবহার করা হয় তা হচ্ছে, প্রথম সিম্বল হচ্ছে ইউ এর মতো করে লিখবে, একটা ইউ। এই চিহ্নটাকে বলা হয় ইউনিয়ন। ইউনিয়ন, যার বাংলা অর্থ হচ্ছে সংযোগ। এরপরের সিম্বলটা হচ্ছে, ইউটাকে উল্টিয়ে লিখবে, এই চিহ্নটার নাম হচ্ছে ইন্টারসেকশন। শব্দের অর্থ হচ্ছে ছেদ। এরপর আমরা ইউ এ লিখবো, তবে এখন ইউটাকে আমরা বোল্ড করে লিখবো, মোটা হরফে লিখবো। ইউটাকে যখন তুমি বোল্ড করে লিখবা, মোটা হরফে লিখবা, ইউকে বোল্ড করে লিখবো এবং ইউ এর মাথাটাকে একটু কেটে দিলাম। তাহলে বোঝানো হচ্ছে, দেখতে ইউ এর মতো মনে হলো, এটার নাম ইউনিয়ন নয়, এটার নাম হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট, যার অর্থ হচ্ছে সার্বিক সেট। তাহলে দুইটা দেখতে একই রকম, কিন্তু ইউনিভার্সাল সেট হলে ইউটাকে তোমরা বোল্ড করে লিখবা, মোটা হরফে লিখবা এবং ইউ এর মাথার অংশটা কেটে দিবা, তাহলে দুইটার মধ্যে পার্থক্য বোঝা যাবে। এরপর পরবর্তী চিহ্ন হচ্ছে এই চিহ্নটুকু, এর নাম হচ্ছে সাবসেট। বাংলায় যার অর্থ হচ্ছে উপসেট। এরপরের প্রতীক হচ্ছে, এভাবে করে লিখবা, এই চিহ্নটার নাম হচ্ছে বিলংস টু, অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত। এরপরে চিহ্নটা হচ্ছে, এভাবে লম্বা করে একটা দাগ টানবা অথবা এভাবে কোলন চিহ্ন দিবা। এই চিহ্নটার নাম হচ্ছে সাজ দ্যাট। বাংলায় যার অর্থ হচ্ছে যেন বা এই শর্তে যে। এরপরে আমরা খেয়াল করব, এরপরে আমি তোমরা দেখো, ইউনিয়ন, ইন্টারসেকশন, ইউনিভার্সাল সেট, সাবসেট, বিলংস টু, সাজ দ্যাট বা যেন, এই চিহ্নটুকু আমরা লিখলাম। এরপরে অংশে আসি আমরা, পি অফ এ, এটাকে পড়বো পাওয়ার সেট অফ এ। পাওয়ার সেট অফ এ, বাংলায় হচ্ছে এ সেটের শক্তি সেট। এরপরে আমরা পরবর্তী সিম্বল গুলো লিখবো, এই পাশে লিখে দিচ্ছি। এন অফ এ, নাম্বার অফ এলিমেন্টস অফ সেট এ। বাংলা এর অর্থ হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা। এ সেটের উপাদান সংখ্যা। এরপরে আমাদের প্রতীক হচ্ছে, এভাবে একটা ক্রস চিহ্ন দিলাম, দুটি সেটের মধ্যে যখন গুণ করবো এটাকে বলা হয় কার্টেসীয় গুণজ বা কার্টেসিয়ান ক্রস বা কার্টেসিয়ান প্রোডাক্ট। এই ক্রস সাইনটাকে এভাবে দিব। এর পরবর্তী অংশে আমরা যে চিহ্নটা ব্যবহার করব, খেয়াল করো, তাহলে খেয়াল করো, এর পরবর্তী চিহ্ন হচ্ছে, এই হলো একটা মাইনাস চিহ্ন দিতে পারি অথবা বাম দিকে এভাবে বাঁকা করে লিখতে পারি। এভাবে লিখলে এটার নাম হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স বাংলায় বলা হচ্ছে বিয়োগ বা বাদ। এরপরে অংশের চিহ্ন খেয়াল করি, তাহলে এই দুটো চিহ্ন হয়, এভাবে বিয়োগ চিহ্ন দিলে হবে বা এভাবে দিলেও হবে, ঠিক আছে। তবে তুমি বাঁকা করে দিবে কোন দিকে, বাম দিকে বাঁকা করে দিবে, ডান দিকে না। এরপরে অংশে খেয়াল করি, এরপরে অংশে আমি লিখলাম, এরপরে পাওয়ার হিসেবে সি দিব অথবা এরপরে এভাবে একটা দাগ টেনে দিব, এটার নাম হচ্ছে, এটাকে আমরা পড়বো এ প্রাইম অথবা এ ড্যাশ। এটাকে এ প্রাইমও পড়া যাবে, এ ড্যাশও পড়া যাবে, কিন্তু শুদ্ধ অর্থাৎ আমরা শুদ্ধভাবে পড়তে হবে এভাবে, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অফ সেট এ। বাংলায় বলতে হবে এ সেটের পূরক সেট, এ সেটের পূরক সেট।
এরপরে চিহ্নটা খেয়াল করো, আমি এই একটা সাইন দিলাম, এই চিহ্নটার নাম যদিও ডেল্টা, এটাকে ডেল্টা বলা হয়। আর এখানে আমরা এই চিহ্নটাকে এখানে পড়বো সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স বা বলা হয় প্রতিসাম্য অন্তর। প্রতিসাম্য অন্তর বা সিমেট্রিক ডিফারেন্স, এখানে এর অধ্যায়ে এই চিহ্নটাকে পড়বো আমরা সিমেট্রিক ডিফারেন্স, প্রতিসাম্য অন্তর। এই চিহ্নটাকে দুইভাবে দেওয়া যায়, এইভাবে লিখলে হবে, এইভাবে লিখলে হবে। এই দুইটা চিহ্ন দিয়ে কি বোঝায়? সিমেট্রিক ডিফারেন্স বা প্রতিসাম্য অন্তর। সর্বশেষ হচ্ছে এভাবে, অথবা এই চিহ্নটা দিলে কি আমি বলতে পারি ফাঁকা সেট। ফাঁকা সেট, এই হচ্ছে এই সেট তত্ত্ব অধ্যায়ে যে সিম্বলগুলো ব্যবহার হবে, সবগুলো সিম্বল আমি একসাথে তোমাদেরকে লিখে দিলাম। আমাদের চিহ্নগুলো আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি। ইউনিয়ন বা সংযোগ, ইন্টারসেকশন বা ছেদ, ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট, সাবসেট বা উপসেট, বিলংস টু বা অন্তর্ভুক্ত, সাজ দ্যাট অর্থ যেন বা এই শর্তে যে, পাওয়ার সেট অফ এ সেটের শক্তি সেট, বা সংক্ষেপে এটাকে পি অফ এও পড়তে পারবা, এটাকে সংক্ষেপে পড়তে পারবা এন অফ এ। যদি শুদ্ধভাবে পড়া হয় নাম্বার অফ এলিমেন্ট অফ সেট এ, এই সেটের উপাদান সংখ্যা। এটা হলো কার্টেসীয় প্রোডাক্ট বা কার্টেসীয় ক্রস, কার্টেসীয় গুণজ। এরপরে এই চিহ্নটাকে বলা হয় ডিফারেন্স বা বাদ। এটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ, কমপ্লিমেন্ট অফ সেট এ, এই সেটের পূরক সেট। সংক্ষেপে পড়তে পারো এ প্রাইম বা এ ড্যাশ। আর এই চিহ্নটার নাম হলো সিমেট্রিক ডিফারেন্স, প্রতিসাম্য অন্তর। এরপরে এই চিহ্নটার নাম হলো এমটি সেট বা ফাঁকা সেট। এই সিম্বলগুলো জানলে সেট তত্ত্ব অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো তোমরা সুন্দরভাবে সমাধান করতে পারবে। এখন সেট তত্ত্ব অধ্যায়ের এই সিম্বলগুলোর ব্যবহার সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তোমরা একটু খেয়াল করো যে আমাদের প্রথম সিম্বল কি ছিল? ইউনিয়ন। ইউনিয়ন শব্দ অর্থ হলো সংযোগ। সংযোগ হলো দুইটা সেটকে একসাথে যুক্ত করা। তাহলে দুইটা সেটকে একসাথে আমরা যুক্ত কিভাবে করবো? খেয়াল করো, আমি দুইটা সেট ধরে নিলাম, মনে করলাম এ একটা সেট এবং বি একটা সেট। এই সেটের উপাদান আমি আমার ইচ্ছা মতো লিখলাম, যে 1 2 3 ধরে নিলাম। বি সেটের উপাদান 3 4 5 ধরে নিলাম। এখন এ একটা সেট বি একটা সেট, এই দুইটা সেটকে যদি আমরা সংযুক্ত করতে চাই কিভাবে করব? প্রশ্নটা যদি এমন হয় একটা সেট এ একটা সেট বি দেওয়া আছে, তাহলে এত হলে এ ইউনিয়ন বি নির্ণয় করো, এ ইউনিয়ন বি নির্ণয় করো, বা এ ইউনিয়ন বি সমান হোয়াট। যখন এভাবে প্রশ্নটা থাকবে তখন আমরা কিভাবে আনসার করব? দেখো, এ ইউনিয়ন বি সমান, প্রথম এ সেটের উপাদানগুলো লিখবো 1 2 3, ইউনিয়ন বি সেটের উপাদানগুলো লিখবো 3 4 5 লিখলাম। এখন এই ইউনিয়নকে আমরা বোঝার চেষ্টা করি। ইউনিয়ন দিয়ে বোঝানো হয় কমন আনকমন, অর্থাৎ যে দুইটা সেটের মাঝে ইউনিয়ন করা হবে সেই দুইটা সেটের কমন উপাদানগুলো এবং আনকমন উপাদানগুলো আমরা নিয়ে নতুন একটা সেট গঠন করব। তাহলে খেয়াল করি, এই যে প্রথম সেট এবং দ্বিতীয় সেট, এই দুইটা সেটের মধ্যে কমন উপাদান কোনটা? কমন উপাদান হলো 3। যে উপাদানটা দুইটা সেটের মধ্যে আছে সেটা হলো কমন উপাদান। তাহলে ইউনিয়ন হচ্ছে কমন আনকমন সবগুলো উপাদান নিতে হবে। কমন উপাদান 3, আমি কমন উপাদান 3 লিখে ফেললাম। এরপরে খেয়াল করো, আনকমন উপাদানও নিতে হবে। ইউনিয়ন হলো কমন এবং আনকমন উপাদানের সমন্বয়। তাহলে এখানে আনকমন উপাদান 1 2, কারণ 1 2 প্রথম সেটে আছে কিন্তু দ্বিতীয় সেটে নাই, এর জন্য 1 2 হলো আনকমন উপাদান, 1 2 আনসারে লিখতে হবে। এরপর হচ্ছে 4 5, 4 5 দ্বিতীয় সেটে আছে কিন্তু প্রথম সেটে নাই, তাহলে 4 5 ও এখানে আনকমন উপাদান, 4 5 ও আমরা আনসারে লিখবো। তাহলে আনসারে কি লিখলাম? কমন উপাদান লিখলাম, কমন উপাদান হলো 3, দুইটা সেটের কমন উপাদান 3, কমন উপাদান লিখলাম, এবং আনকমন উপাদান ছিল 1 2 4 5, সেগুলো লিখলাম। তাহলে এই কমন এবং আনকমন উপাদান নিয়ে আমরা ইউনিয়নের কাজ সম্পূর্ণ করলাম। এখন এই বিষয়টাকে আমি এবার তোমাদেরকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করি। খেয়াল করো, যখন এই দুটি সেটের মধ্যে ইউনিয়ন নির্ণয় করব তখন এই কাজটাকে আমরা কিভাবে করব? এই প্রথম সেটে যে উপাদানগুলো আছে দেখে দেখে আমি সেই উপাদানগুলো লিখে ফেলবো। 1 2 3 লিখে ফেললাম। প্রথম সেটের উপাদানগুলো সবগুলো দেখে দেখে লিখে ফেলবা। লেখার পরে এবার দ্বিতীয় সেটে আসবে, দ্বিতীয় সেটের যে উপাদানগুলো প্রথম সেটের সাথে মিলে যাবে, দ্বিতীয় সেটের সেই উপাদানগুলো আর আনসারে লেখা যাবে না। যেমন 3টা প্রথম সেটে পাওয়া গেছে, তাহলে দ্বিতীয় সেটের উপাদান 3 প্রথম সেটে পাওয়া গেছে, এই জন্য 3টা আনসারে আর লেখা যাবে না। এবার 4 কি প্রথম সেটে পাওয়া গেছে? পাওয়া যায়নি, তাহলে 4 আনসারে আসবে। 5 কি প্রথম সেটে পাওয়া গেছে? 5 প্রথম সেটে পাওয়া যায়নি, 5টা আনসারে আসবে। তাহলে আমরা কি করব? প্রথম সেটের সবগুলো উপাদান লিখে ফেলবো। লিখে ফেলার পরে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো প্রথম সেটের সাথে মিলে যাবে সেই উপাদানগুলো আনসারে লিখবো না, যে উপাদানগুলো মিলবে না সেগুলো আনসারে লিখলে এভাবেও ইউনিয়ন বের করা যায়। এখন তোমাদের কারো কারো মনে একটা প্রশ্ন হতে পারে, কি ধরনের প্রশ্ন একটু খেয়াল করো। ধরো এখান থেকে যদি আমরা দেখি, প্রথম সেটের উপাদান হলো ধরো এরকম 1 3 9, আর বি সেটের উপাদান হলো 3 4 5, তখন এই ইউনিয়ন বিনিময় করতে হলে কি হবে একটু খেয়াল করো।
এ ইউনিয়ন বি যদি আমাকে নির্ণয় করতে বলে 1 2 3 9 লিখলাম, ইউনিয়ন দিলাম 3 4 5, তখন আমরা কি করব, আমাদের এই পদ্ধতি অনুযায়ী কি করব, প্রথম সেটের উপাদানগুলো সব দেখে দেখে লিখে ফেলবো। প্রথম সেটের উপাদান কি ছিল, 1 2 3 9, প্রথম সেটের সবগুলো উপাদান লিখে ফেললাম। লিখে ফেলার পরে এবার দ্বিতীয় সেটে যাব, দ্বিতীয় সেটে যে উপাদান প্রথম সেটের সাথে মিলে নেই সেই উপাদানগুলো লিখবো। যেহেতু এবার দ্বিতীয় সেটের প্রথম উপাদান কত, 3, 3 প্রথম সেটে পাওয়া গেছে, 3 যেহেতু প্রথম সেটের উপাদানের সাথে মিলে গেছে 3 লেখা যাবে না। 4, 4 কি প্রথম সেটে আছে, নাই, তাহলে 4 আনসারে আসবে। 5 কি প্রথম সেটে আছে, নাই, তাহলে 5 আনসারে আসবে। এখন সেটের উপাদানগুলো হইতে হবে কি সুসংজ্ঞায়িত, মানে ধারাবাহিকভাবে সাজানো হবে, একটা সাজিয়ে লিখতে হবে। এখানে এই মাঝখানে এই ধারাবাহিকতা নাই, 9টা কি হলো মাঝখানে চলে আসছে, যেহেতু সাজানো নাই তাহলে তোমাকে পরে আরেকটা লাইন লিখতে হবে বাড়তি, সেটা লিখবা 1 2 3 4 5 4 5 9। আর পরীক্ষার খাতায় এভাবে সাজিয়ে লিখতে হবে। আর এই লাইনটা পরীক্ষার খাতায় দেখানো যাবে না, এই লাইনটা তুমি মনে মনে ক্যালকুলেশন করে ফেলবা, এই লাইনটা পরীক্ষার খাতায় দেখানো যাবে না, জাস্ট এই লাইন থেকে সরাসরি এই লাইন লিখে ফেলবা। তুমি কি করবা, এই লাইনটা তুমি মনে মনে, আমরা মনে মনে হিসাব করলাম তোমাদেরকে বোঝানোর জন্য এভাবে লিখলাম, এরপর লেখার সময় তুমি কি করবা, সাজিয়ে লিখবা, অর্থাৎ বড় সংখ্যাকে পরে লিখবা। আর যদি তুমি এই লাইন দেখাও তাও কোনো ভুল হবে না, যেহেতু তুমি আবার শেষে তুমি এটাকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে লিখছো, অতএব লিখলেও কোনো ভুল হবে না। তবে তুমি সরাসরি এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারবে। আশা করি তোমরা এই ইউনিয়ন বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী সিম্বল হচ্ছে ইন্টারসেকশন, যার অর্থ হলো ছেদ। দুটি সেটের যদি আমাকে ইন্টারসেকশন নির্ণয় করতে বলে, তাহলে আমরা ধরে নিলাম একটি সেট হচ্ছে এ, যে সেটের উপাদান হচ্ছে 1 2 3, দ্বিতীয় সেট হচ্ছে বি, যে সেটের উপাদান হলো 3 4 5। এটা আমরা আমাদের ইচ্ছা মতো ধরে নিলাম। যদি এত হয় তবে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে নির্ণয় করবো, খেয়াল করো, এ ইন্টারসেকশন বি সমান 1 2 3 ইন্টারসেকশন 3 4 5। দুটি সেটের ইন্টারসেকশন করলে ফলাফল হবে শুধু কমন উপাদান। এই দুটি সেটের মধ্যে কমন উপাদান কত, 3, শুধু কমন উপাদান, দুটি সেটের মধ্যে যে উপাদানটা মিলে যাবে সেটাই হচ্ছে কমন উপাদান, আর সেই উপাদান দিয়ে ইন্টারসেকশনের ফলাফল হবে। তাহলে আনসার হবে 3। তাহলে ইউনিয়নের ক্ষেত্রে আনসার কি হয়েছিল, আনসার ছিল কমন আনকমন সবগুলো উপাদান। ইউনিয়নের ক্ষেত্রে তুমি কমন উপাদানও আনসার আসছিল, এই 3ও আনসারে লিখছি, আবার 1 2 4 5 এগুলো ছিল আনকমন উপাদান, এগুলোও লিখছি। আর ইন্টারসেকশনের মধ্যে শুধুমাত্র কমন উপাদান। তাহলে মনে রাখো, ইন্টারসেকশন মানে কমন উপাদান, আর ইউনিয়ন মানে কমন আনকমন সবগুলো উপাদান। তাহলে ইউনিয়ন হচ্ছে কমন আনকমন সবগুলো উপাদান নিয়ে গঠিত হবে, ইন্টারসেকশন হচ্ছে শুধুমাত্র কমন উপাদান নিয়ে আনসার গঠিত হবে। তাহলে আশা করি ইন্টারসেকশন বিষয়টা তোমরা বুঝতে পারলে। দুটি সেটের মধ্যে কমন উপাদান কত পাওয়া গেল, 3, তাহলে আনসারে আসবে 3। এখন খেয়াল করো, যদি এখানে 3 না থাকতো, যদি এখানে 3 না থাকতো, তাহলে খেয়াল করো এই দুটি সেটের মধ্যে, এখন এই সেটের প্রথম সেটের উপাদান আছে 1 2 3, কিন্তু দ্বিতীয় সেটের উপাদান কি 4 5। এখন দুটি সেটের মধ্যে কি কোনো কমন উপাদান আছে, কোনো কমন উপাদান নাই, যেহেতু কোনো উপাদান মিলে নাই, দুটি সেটের কোনো কমন উপাদান নাই, তখন আনসার হবে ফাঁকা সেট। দুটি সেটের মাঝখানে কোনো কমন উপাদান না থাকলে আনসার হবে ফাঁকা সেট। ফাঁকা সেটকে এভাবেও লিখতে পারো অথবা এভাবেও লিখতে পারো। আশা করি ইন্টারসেকশন বিষয়টা তোমরা বুঝতে পারলে। এখন আমি ইউনিয়ন ও ইন্টারসেকশন বিষয়টুকু তোমাদেরকে একটু মজা করে বোঝানোর চেষ্টা করব। তোমরা একটু খেয়াল করো, এই যে প্রতীক দেখতে পাচ্ছ ইউনিয়ন এবং ইন্টারসেকশন, এটাকে আমি আবার লিখতেছি, একটু খেয়াল করো। এই যে ইউনিয়ন লিখলাম, ইন্টারসেকশন লিখলাম। তাহলে ইউনিয়ন বলতে কি বুঝি আমরা, ইউনিয়নের ক্ষেত্রে কমন এবং আনকমন উপাদান দিয়ে ফলাফল গঠিত হয়, এবং ইন্টারসেকশনের ক্ষেত্রে শুধু কমন উপাদান দিয়ে ফলাফল গঠিত হয়। তাহলে ইউনিয়ন মানে হলো কমন আনকমন উপাদান, আর ইন্টারসেকশন মানে হলো শুধু কমন উপাদান। তাহলে আমরা বললাম, এই যে এবার খেয়াল করো তোমরা, আমি এই বিষয়টা একটু দেখো, ইউনিয়ন প্রতীকের সাথে আমি যদি একটা হাতল যুক্ত করে দিই, এর সাথে একটা হাতল যুক্ত করে দিলাম, এই হাতল যুক্ত করে দেওয়ার কারণে এটাকে দেখতে এখন কিসের মতো মনে হচ্ছে, দেখতে একটা এটাকে কাপের মতো মনে হচ্ছে। আমি এটার নাম দিলাম কাপ, এবং ইন্টারসেকশনে দুই মাথাকে একটু ব্যান করে দিলাম, বাঁকা করে দিলাম। তাহলে এটাকে দেখতে কিসের মতো মনে হচ্ছে, ক্যাপের মতো মনে হচ্ছে, এটা হলো ক্যাপ। তাহলে ইউনিয়নের অপর নাম আমরা কি বললাম, কাপ। ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা এটাকে নাম দিলাম ক্যাপ। কেন ইউনিয়নকে কাপ এবং ইন্টারসেকশনকে ক্যাপ বললাম, খেয়াল করো। ইউনিয়নের ক্ষেত্রে কমন আনকমন উপাদান নিয়ে ফলাফল গঠিত হয়। তাহলে ইউনিয়নকে আমরা সংক্ষেপে মনে রাখবো, ইউনিয়ন হলো কমন আনকমন উপাদান। এখানে একটু খেয়াল করো, এই যে আমি ইউনিয়নকে আমরা এখানে কাপ বললাম, কেন কাপ বললাম, কারণ হচ্ছে সাধারণত কাপের মধ্যে আমরা সবাই কি করি, কাপের মধ্যে আমরা সবাই চা নিয়ে চা পান করি। এটা হলো, চা হচ্ছে কাপের জন্য কমন উপাদান। কিন্তু তুমি বাসায় এসে তোমার পানি গ্লাস খুঁজে না পেলে, তখন তুমি চাইলে তুমি কাপে পানি নিয়ে পানি পান করতে পারো, এটা তোমার পানির পিপাসা মিটে যাবে। তাহলে একটু ভালোভাবে খেয়াল করো, কাপের জন্য
কমন উপাদান কি? কমন উপাদান হচ্ছে চা। কাপে সাধারণত সবাই চা নিয়ে চা পান করে। এখন কেউ চাইলে সেই কাপে পানি নিয়ে পানিও পান করতে পারে। তাহলে কাপের জন্য কমন উপাদান হলো চা, আনকমন উপাদান হলো কি? পানি। তাহলে এখানে কমন আনকমন দুইটি উপাদানে নেওয়া যাচ্ছে। এখন ধরো কেউ জীবন নিয়ে খুব হতাশ, তার হঠাৎ করে মরার স্বাদ জাগলো, সে ভাবলো এই জীবন আর সে রাখবে না, তখন সে সিদ্ধান্ত নিল সে বিষ পান করবে। এখন সে ভাবলো সেই বিষটাকে কাপের মধ্যে নিয়ে সে এভাবে বিষ পান করবে, মরার সময় একটু রাজকীয়ভাবে মরবে। তখন সে কাপের মধ্যে বিষটাকে ঢাললো, এরপরে কাপে বিষ নিয়ে এবার সে কি করলো? বিষ পান করলো। এখন বিষ পান করে যদি সে আত্মহত্যা করে, এখানে তো সে সবাই ভাববে সে চা খাচ্ছে, কিন্তু সে বিষ নিয়ে বিষ পান করে সে আত্মহত্যা করলো। এখন কাপের মধ্যে কমন উপাদান হচ্ছে কি? কমন উপাদান হচ্ছে চা, আনকমন উপাদান হচ্ছে পানি। মরার স্বাদ জাগলে সেখানে বিষ নিয়ে বিষও পান করা যাবে। তাহলে একটু ভালোভাবে বুঝো, আমরা এই কমন, যেখানের মধ্যে কমন আনকমন সবগুলো উপাদান নেওয়া যাচ্ছে, সেটাই হলো কি? সেটাই হচ্ছে ইউনিয়ন। তাহলে কাপের মধ্যে আমি কমন উপাদান হচ্ছে চা, আমরা সবসময় সাধারণত চা পান করি, কেউ চাইলে পানি নিয়ে পানিও পান করতে পারবে। মরার স্বাদ জাগলে সে কাপের মধ্যে বিষ নিয়ে বিষও পান করতে পারবে। যদিও আমরা এটাকে কখনোই সমর্থন করি না, আত্মহত্যা হচ্ছে মহাপাপ, এই চিন্তা ভুলেও কেউ করবে না। খেয়াল করো কাপের বিষয়। তাহলে আমরা বুঝলাম কাপ পানি হলো কমন আনকমন। তাহলে কাপের মধ্যে কমন আনকমন সবগুলো উপাদান যেহেতু নেওয়া যাচ্ছে, এই জন্য কাপটাকে ইউনিয়নকে আমরা বলতেছি কাপ। এবার ইন্টারসেকশনের বিষয়টা তোমরা খেয়াল করো। ইন্টারসেকশনের নাম দিলাম আমরা কি? ক্যাপ। কেন ক্যাপ বললাম একটু আমরা বোঝানোর চেষ্টা করি। দেখো ইন্টারসেকশন বলতে আমরা কি বুঝি? ইন্টারসেকশনে বুঝি যে শুধু কমন উপাদান দিয়ে ফলাফলটা গঠিত হবে। তাহলে ইন্টারসেকশন মানে শুধু কমন উপাদান। এখন এই যে ক্যাপ, ইন্টারসেকশন নাম ক্যাপ বললাম, ক্যাপ সাধারণত আমরা কোথায় ব্যবহার করি? ক্যাপ সবাই আমরা সাধারণত মাথায় ব্যবহার করি, মাথায় ব্যবহার করা হবে। এখন ক্যাপ যদি কেউ মাথায় ব্যবহার না করে সে হাতের মধ্যে ক্যাপ দিয়ে রাস্তা রাস্তা ঘুরে, তখন সবাই কি ভাববে? আহারে ছেলেটা গতকাল পর্যন্ত ভালো ছিল, আজকে বুঝি ছেলেটা গেছে। তাহলে ক্যাপ মাথা ছাড়া আর কোথাও ব্যবহার করা যাবে না। মাথা ছাড়া কোথাও ব্যবহার করলে সবাই তোমার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবে। তাহলে এখানে একটু খেয়াল করো, এই জন্য আমরা একটু ভালোভাবে ইন্টারসেকশন অর্থ যেহেতু আমরা তোমাদেরকে বুঝালাম যে এটা শুধু কমন উপাদান, এই ক্যাপটা শুধু মাথায় ব্যবহার করা যাবে। ক্যাপের মধ্যে ক্যাপটা শুধু মাথায় ব্যবহার করা যাবে, আর কোথাও ব্যবহার করা যাবে না। তাহলে ক্যাপের জন্য কমন উপাদান কি? মাথা। তাহলে আমরা এই জন্য ইন্টারসেকশনের নাম দিলাম কি? ক্যাপ। তাহলে তোমরা মনে রাখবা, ইউনিয়ন মানে হলো কাপ, ইন্টারসেকশন মানে হলো ক্যাপ। এইটা আশা করি বিষয়টা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, এখন এর পরবর্তী আমরা যে সিম্বলের ব্যবহার দেখাচ্ছি তা হলো ডিফারেন্স বা বাদ। তাহলে এখানে একটু খেয়াল করো, আমি যদি এই একটা সেট দেওয়া আছে, এই সেটের উপাদান দেওয়া আছে 1 2 3, বি একটা সেট দেওয়া আছে, বি সেটের উপাদান হলো 3 4 5। এখন আমাকে বলা হচ্ছে এর ডিফারেন্স বি নির্ণয় করো। বলে এ ডিফারেন্স বি নির্ণয় করো। এর ডিফারেন্স চিহ্নটা যদি পরীক্ষায় এভাবে দেয়, তুমি অবশ্যই এভাবে দিতে হবে। আর পরীক্ষা যদি এভাবে বিয়োগ চিহ্নের মতো দেয়, তোমাকে অবশ্যই খাতায় বিয়োগ চিহ্নের মতো আনসার করতে হবে। তাহলে প্রশ্নে যেভাবে দেয় এভাবে দিলে তুমি এভাবে আনসার করবা, এভাবে দিলে এই আলোকে আনসার করবা। তাহলে আমরা এখানে যেহেতু ডিফারেন্স চিহ্নটা এভাবে দেওয়া হচ্ছে, আমরা একটু কোন দিকে? বাম দিকে বাঁকা করে দিলাম। এ ডিফারেন্স বি 1 2 3, ডিফারেন্স 3 4 5। এখন এই ডিফারেন্সের কাজ কি একটু ভালোভাবে খেয়াল করো। ডিফারেন্স শব্দ হলো বাদ। তাহলে দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো মিলে যাবে সেই উপাদানগুলো বাদ যাবে। ডিফারেন্স মানে হলো কি? বাদ বা বিয়োগ। তাহলে এই দুইটা সেটের মধ্যে যে উপাদান মিলে যাবে, খেয়াল করো এই 3 এই 3 সাথে মিলে গেছে, তাহলে এই প্রথম সেটের 3 দ্বিতীয় সেটের 3 যেহেতু মিলে গেছে, এই দুটো উপাদান ক্যান্সেল। তবে এভাবে কেটে দেওয়া যাবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য কেটে দিলাম। তাহলে দুটো 3 কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আর কোনো উপাদান কি ম্যাচ করছে? 1 এখানে নাই, 2 এখানে নাই, আর মিলে নাই। তারপরে এই প্রথম সেটে যে উপাদানগুলো অবশিষ্ট থেকে যাবে, কেটে দেওয়ার পরে প্রথম সেটে কোন কোন উপাদান আছে? 1 2। প্রথম সেটের উপাদানগুলোই শুধু আনসারে আসবে, আনসারে হবে শুধু 1 2, আনসারে কিন্তু 4 5 আসবে না। দ্বিতীয় সেটের কোনো উপাদান এই আনসারে আসবে না। এই বিষয়টা কেয়ারফুল থাকতে হবে। এই বিষয়টা আরেকটু তোমাদেরকে সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করি, একটু খেয়াল করে দেখো। আরেকটু উদাহরণের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করি। দেখো এই সেট ইকুয়াল 1 2 ধরে নিলাম, বি সেট ইকুয়াল 1 2 3 হলে এর ডিফারেন্স বি নির্ণয় করো। এখানে ডিফারেন্স সাইনটা আমি এভাবে বিয়োগ চিহ্নের মতো করে দিলাম। তাহলে প্রশ্ন যদি এভাবে দেওয়া থাকে এর ডিফারেন্স বি সমান 1 2 ডিফারেন্স 1 2 3, তাহলে ডিফারেন্স মানে হলো বাদ। দুটি সেটের মধ্যে যে উপাদানগুলো মিলে যাবে সেগুলো বাদ চলে যাবে। তেমন যে এখানে এই সেটের প্রথম উপাদান হচ্ছে 1, দ্বিতীয় সেটের প্রথম উপাদানও 1, তাহলে 1 এর সাথে 1 ক্যান্সেল। প্রথম সেটের এরপর উপাদান হচ্ছে 2, এই সেটের উপাদান হচ্ছে 2, দুটো উপাদান মিলে গেল, মিলে যাওয়ার পরে 2 এর সাথে 2 ক্যান্সেল। এরপরে খেয়াল করো আর কোনো উপাদান ক্যান্সেল যাচ্ছে না।
এখন ক্যান্সেল করার পরে তোমরা অনেকে যে কাজটা করো, তোমরা মনে করো যে অবশিষ্ট কি আছে, 3 আছে, আনসারে তোমরা 3 লিখে দাও, আনসারে তোমরা 3 লিখে দাও। এটা ভুল, এটা কখনোই করা যাবে না। দ্বিতীয় সেটের কোনো উপাদান আনসারে আসবে না, প্রথম সেটের উপাদানগুলো হবে আনসার। দ্বিতীয় সেটে ক্যান্সেল হয়ে যাওয়ার পর দ্বিতীয় সেটে যা অবশিষ্ট থাকে তা কখনোই আনসারে লেখা যাবে না। এই বিষয়টা তোমরা খুব ভালোভাবে খেয়াল রাখবা। এখানে একটু খেয়াল করো, এখন এই প্রথম সেটে কি অবশিষ্ট আছে, প্রথম সেটে কোনো উপাদানই অবশিষ্ট নাই, তাহলে আনসার হবে ফাঁকা সেট। আনসার কি লিখবো, ফাঁকা সেট লিখবো। যদিও এখানে দ্বিতীয় সেটে 3 অবশিষ্ট আছে, দ্বিতীয় সেটের কোনো উপাদান ফলাফলে আসবে না, ক্যান্সেল হওয়ার পরে প্রথম সেটে যা অবশিষ্ট থাকে তাই হবে আনসার। আশা করি ডিফারেন্স বিষয়টা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরে আরেকটা প্রতীক নিয়ে আমরা আলোচনা করব, তা হচ্ছে বিলংস টু। এখানে বিলংস টু আলোচনা করার আগে একটা কথা আমি তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, তা হচ্ছে এখানে একটু আমি সংশোধন করে দিচ্ছি। সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট অফ এ, বা আমরা এটাকে এ প্রাইম এ ড্যাশ তো পড়তে পারি। এখানে কমপ্লিমেন্ট অফ, আমরা এখানে একটু খেয়াল করে নাও, কমপ্লিমেন্ট, এই কথাটা এভাবে দেখো, কমপ্লিমেন্ট সেট অফ এ। ঠিক আছে, আমরা অফটা আগে লিখছি, এখন একটু পরে করে দিলাম, কোনো সমস্যা নেই। আগে যেভাবে লিখছি সেটাও সঠিক ছিল, এটা এইভাবে লিখতে সবচেয়ে উত্তম। কমপ্লিমেন্ট সেট অফ এ, এ সেটের পূরক সেট, এটা একটু সংশোধন করে দিলাম, তাহলে এ সেটের পূরক সেট। এই চিহ্নটাকে আমরা সিমেট্রিক ডিফারেন্স করতে পারি, অথবা এটাকে তোমরা ইচ্ছা করলে সংক্ষেপে ডেল্টাও পড়তে পারো, ডেল্টা, সংক্ষেপে ডেল্টা পড়তে পারো, DELTA, ডেল্টা। তাহলে এই চিহ্নটাকে সংক্ষেপে তোমরা ডেল্টা পড়তে পারো, অথবা সিমেট্রিক ডিফারেন্স পড়তে পারো। আর এখানে আমরা লিখে দিলাম কমপ্লিমেন্ট সেট অফ এ, এ সেটের পূরক সেট। এটা একটু সংশোধন করে নাও। এখন একটু খেয়াল করো, এই চিহ্নটাকে আমি কি বলতেছি, বিলংস টু। বিলংস টু শব্দের অর্থ হলো অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত। এখন আমি একটা উদাহরণ লিখতেছি, দেখো, ভাওয়েলের একটা সেট, ভাওয়েল, ভাওয়েলের সেটটা কেমন, AEIOU, এটা হলো ভাওয়েলের একটা সেট, ইংরেজি বর্ণমালার ভাওয়েলের একটা সেট বা স্বরবর্ণের একটা সেট। এখন খেয়াল করে আমাদের এই ভাওয়েলের মধ্যে কয়টা ভাওয়েল আছে, 1 2 3 4 5, 5টা ভাওয়েল আছে। আমি যদি বিষয়টাকে এভাবে লিখি, যে আমি লিখলাম ই বিলংস টু ভাওয়েল, ই ভাওয়েলের সদস্য, এটা দিয়ে কি বোঝায়, ই ভাওয়েলের অন্তর্ভুক্ত, মানে ভাওয়েলের মধ্যে আরো অনেক উপাদান আছে, তার মধ্যে ই একটা। কথাটা তোমরা বুঝতে পারলা কিনা একটু খেয়াল করো। এছাড়া যদি আমি লিখি, একটু খেয়াল করো, এই স্বরীয় বিলংস টু স্বরবর্ণ, স্বরীয় স্বরবর্ণের অন্তর্ভুক্ত, মানে স্বরবর্ণে আরো অনেক উপাদান আছে, স্বরবর্ণে আরো অনেক উপাদান আছে, তার মধ্যে স্বরীয় একটা। তাহলে স্বরীয় বিলংস টু স্বরবর্ণ, স্বরীয় স্বরবর্ণের অন্তর্ভুক্ত। আমি লিখতে পারি এভাবে, ক বিলংস টু ব্যঞ্জন বর্ণ, ক ব্যঞ্জন বর্ণের অন্তর্ভুক্ত, বা ক ব্যঞ্জন বর্ণের সদস্য। ব্যঞ্জন বর্ণের মধ্যে আরো অনেক উপাদান আছে, তার মধ্যে ক একটা উপাদান। তাহলে বিলংস টু বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারলা। বিলংস টু মানে অন্তর্ভুক্ত থাকা। যেমন তোমার কলেজে অনেক স্টুডেন্ট আছে, যেমন যদি নোয়াখালী কলেজের স্টুডেন্ট হয়, কোনো একটা স্টুডেন্টের নাম লিখতাম রহিম, রহিম বিলংস টু নোয়াখালী গভর্নমেন্ট কলেজ, রহিম নোয়াখালী গভর্নমেন্ট কলেজের একজন শিক্ষার্থী বা স্টুডেন্ট। নোয়াখালী গভর্নমেন্ট কলেজে আরো অনেক স্টুডেন্ট আছে, তার মধ্যে রহিম একজন স্টুডেন্ট, তাহলে রহিম নোয়াখালী সরকারি কলেজে অন্তর্ভুক্ত। তাহলে এভাবে বিলংস টু মানে কি বোঝানো হচ্ছে, অন্তর্ভুক্ত বা সদস্য। আশা করি বিষয়টা, বিলংস টু বিষয়টা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের লেকচার এখানেই সমাপ্ত। বাকি সিম্বলগুলো পরবর্তী লেকচারগুলোতে বিস্তারিত সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ ভালো রাখুক। আল্লাহ হাফিজ।